বইটি সম্পর্কে আলোচনা করার জন্য তাজউদ্দিন আহমদের এককালের ঘনিষ্ঠ সহকর্মী এবং বিশিষ্ট আইনবিদ ডক্টর কামাল হোসেনকে অনুরোধ জানাব। মঞ্চে উপবিষ্ট বৃন্দ, আজকে এই গুরুত্বপূর্ণ বইয়ের লেখক শারমিন আহমদ, যাকে আমরা রিপি হিসাবে চিনে এসেছি, উপস্থিত সুধীবৃন্দ, আজকে এই বইয়ের প্রকাশনাকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা মনে করছি। কেননা ইতিহাসকে ধরেই একটা জাতি বাঁচতে পারে, ইতিহাস থেকে প্রেরণা লাভ করবে তরুণ আমাদের প্রজন্ম, আজকে যাদের সংখ্যা সবচেয়ে বেশি দেশে, 100 ভাগের 60 ভাগেরও বেশি সে 35 বছরের কম। অর্থাৎ তাদের উদ্দেশ্যে আমি মনে করি এই ধরনের লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যারা সেই 60-এর দশকের মধ্যে দিয়ে অনেক কিছু পেয়েছি যখন স্মরণ করি, এখন একবিংশ শতাব্দীতে এসে মনে করি যে 60-এর দশকে যেটা দিয়েছে আমাদেরকে, মূলত স্বাধীনতা, 71 যেটা আমরা পেয়েছি, এটার জন্ম হয়েছে 50-এ তো বটেই, ভাষা আন্দোলন, 54 যে যুক্তফ্রন্ট, কিন্তু 60-এর দশকের মূল 64-তে আওয়ামী লীগকে যেন পুনর্জীবিত করা হলো এবং তার সাধারণ সম্পাদক হলেন। এটা খুবই তখন একটা বিতর্কিত বিষয় ছিল, যেটা সঠিক হলো কি ঠিক হলো না। অনেকেই যারা তাদের অভিজ্ঞ ছিলেন রাজনীতিতে মনে করেন না, এটা সেটা হঠকারিতা হতে যাচ্ছে। কিন্তু সেই জিনিসগুলোকে আমাদের ধরে নিতে হবে যে সঠিক না হলে 71 ঘটতো না, এটা অনস্বীকার্য। এখন যেটাকে আমি মনে করি যে ইতিহাস ঘটনাগুলো, ইতিহাসবিদরা অনেকগুলো ঘটনা বলবেন যে সেগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এই বইয়ের গুরুত্ব সেখানে দিচ্ছি যে যে ইতিহাস, বিশেষ করে 60-এর দশকের ইতিহাস, আমি একটা প্যারাগ্রাফ পড়বো এখান থেকে, যেখানে সঠিকভাবে সেটা উপলব্ধি করে সেটা তুলে ধরছেন। আমি মনে করি যে সেই দৃষ্টিভঙ্গি থেকে অনেক কিছু এখন বলার আছে, লেখার আছে এবং তরুণ সমাজকে ধরানোর আছে। কেন আমাদের মূল শক্তি যে ছিল, অসম্ভবকে সম্ভব যারা করেছিল, আমার সেই কথা মনে পড়ে, আপনার মনে পড়বে প্রফেসর ওয়েন উইলকক্স, কলম্বিয়ার পণ্ডিত ব্যক্তি, রাষ্ট্রবিজ্ঞানের মানে খুবই অভিজ্ঞ, মানে সে এশিয়ার এক্সপার্ট, এসেছিলেন। আমরা ইউনিভার্সিটির সেই শিক্ষকদের কমন রুমে বসে আমাদেরকে বলছে, তোমরা বাঙালিরা খুব স্বপ্ন দেখতে পারো, তোমাদেরকে কবিতা ভালো লাগে, গান ভালো লাগে, কিন্তু তোমরা এখন স্বাধীনতার স্বপ্ন, এখানে 70 সনে বলছে, এটা তোমরা স্বাধীনতার স্বপ্ন দেখো, তোমরা কোনো কিছুই বোঝো না যে এত শক্তিশালী সামরিক শক্তি, তার পেছনে বৃহৎ শক্তি, আর তোমরা এখানে 7.5 কোটি নিরস্ত্র মানুষ মনে করো যে ভক্তিতার চোটে তোমরা স্বাধীনতা পেয়ে যাবে। নো নো নো, তোমরা সব এইগুলো অবাস্তব চিন্তা করো। আমার মনে আছে আনিসুমান সাহেব ছিলেন, আমরা তরুণ শিক্ষক তখন, আমরা শুধু বলেছিলাম যে না, তুমি একটা জিনিস বোঝো না, কিন্তু আমাদের সেই অনুপ্রেরণা দিত ভাষা আন্দোলন, যে অন্যায়কে আমরা মেনে নিই না। বাঙালির একটা বৈশিষ্ট্য আছে, সেই ব্রিটিশ আমল থেকে যেটা পরিচয় দিয়ে এসছি, যে অন্যায়কে আমরা মেনে নিই না। এখন যেটা হচ্ছে, তোমরা বুঝতেছো না যে বৈষম্য, যে ধরনের অন্যায়ের শিকার হচ্ছে, যে আমরা 56 ভাগ হয়েও যেটা আমাদের প্রাপ্য পাচ্ছি না, এর মধ্যে দিয়ে একটা যে মানুষের মধ্যে সচেতন হয়েছে, এইভাবে আমরা মেনে নিতে পারি না। এবং এই জিনিসটা ধরানোর যে দায়িত্ব, ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন তাজউদ্দিন সাহেব এবং বঙ্গবন্ধু আমাদের মুজিব ভাই। তখনকার তাজউদ্দিন ভাই এবং মুজিব ভাই হিসাবে 60-এর দশকে আমরা ওনাদেরকে চিনেছি। আমার সৌভাগ্য যে এখন আমরা বলেছি যে ওনার সহকর্মী, আমার সবচেয়ে জীবনে মনে করি গুরুত্বপূর্ণ যেটা মূল্যবান সুযোগ পেয়েছিলাম, এই দুইজনের ক্ষুদ্র কর্মী হিসাবে রাজনীতিতে প্রবেশ করা। কেন আমার প্রথম তো বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা হলো সেই মামলা
এগুলো কৌশলী হিসাবে আগরতলা মামলা, বিশেষ করে ওখান থেকে বেরিয়ে এসে উনি বললেন, না বেরোনো আগে যে তখন তো গোল টেবিল বৈঠকে যাওয়া হবে কি হবে না, উনি বললেন যে আমি তো পুরা সবাইকে, যাদেরকে নিয়ে এখানে এসেছি, সবাইকে নিঃস্বার্থ এরা মুক্তি না পেলে আমার পক্ষে যাওয়া সম্ভব না, তবে তাজউদ্দিন ডিটেনশনে আছে, ওকে ছেড়ে দেখো, সে যদি এগুলো ব্যাপারে নিয়ে এগোতে পারে। সেই যে আমার পরিচয় হলো তাজউদ্দিন ভাইয়ের সঙ্গে, উনি বেরিয়ে যে ওনার সাথে তুমি থাকো এবং যে ওনাকে সহায়ক হিসাবে কাজ করো, সেই সুযোগ কিন্তু আমাদের সামনে বেরো হয়েছিল। তাজউদ্দিন ভাইকে দুজন মিলে আমরা সেই গোল টেবিল কিভাবে অংশগ্রহণ করানো যায়, আগরতলা মামলাকে কিভাবে প্রত্যাহার করা যায়, এবং মূল আন্দোলন তো তখন একটা তুঙ্গে, সেই শক্তিকে আমরা কিভাবে কাজে লাগিয়ে সেই আমরা সুযোগটা আদায় করে নিতে পারি। সে তাজউদ্দিন ভাই আমরা একসাথে গেছি, গোল টেবিল যেখানে হচ্ছিল সেখানে দাবিগুলো রেখেছি, লিগাল নোটিশ ওখানে দিয়ে এসেছি যে তোমাদের এই আগরতলা মামলা চলতে পারে না, অসাংবিধানিক। কিন্তু তারপরে গোল টেবিল কিভাবে অংশগ্রহণ করানো যায়, আগরতলা মামলাকে কিভাবে প্রত্যাহার করা যায়, এবং মূল আন্দোলন তো তখন একটা তুঙ্গে, সেই শক্তিকে আমরা কিভাবে কাজে লাগিয়ে সেই আমরা সুযোগটা আদায় করে নিতে পারি। সে তাজউদ্দিন ভাই আমরা একসাথে গেছি, গোল টেবিল যেখানে হচ্ছিল সেখানে দাবিগুলো রেখেছি, লিগাল নোটিশ ওখানে দিয়ে এসেছি যে তোমাদের এই আগরতলা মামলা চলতে পারে না, অসাংবিধানিক। কিন্তু তারপরে ফিরে এসে সেই রাজনৈতিক যে আন্দোলন আরো তুঙ্গে গেল, এবং সেই এই যে দুইজনের মধ্যে যে জিনিসটা ছিল অনড় নীতির ব্যাপারে, রাজনীতিতে যে নীতির কত গুরুত্ব এই দুজনকে কাছে থেকে দেখে বুঝেছি, আর এদেরকে হারানোর পরে উল্টাটা বুঝেছি, যেটা জাস্টিস মোহাম্মদ হোসেনের কথা আমাদেরকে 86 সনে মৃত্যুর কিছুদিন আগে বলে গেছেন, কামাল সাহেব আমাদের সর্বনাশ হচ্ছে যে রাজনীতি থেকে নীতি উঠে গেছে, দেখুন রাজ চালাকি আমরা দেখছি। এটা 86 সনের কথা, বর্তমানে আমি কোনো মন্তব্য করতে চাই না। 86 সনে নিয়ে বলে গেছেন, এপ্রিল মাসে বোধহয় তিনি মৃত্যুবরণ করেন। তো নীতির রাজনীতি আমরা দেখেছি, এই দুইজনের এই জীবন প্রমাণ করেছে যে তারা নীতিচ্যুত হননি, জীবন দিয়েছেন। নীতিচ্যুত হলে জীবন হয়তো রক্ষা করতে পারতেন, কিন্তু সেটা চিন্তাও করেন না যে আপোষ করে আমরা কোনো কিছু অর্জন করা যায়। সেই জিনিসটা আমরা তখন দেখেছি যে আমার সে সুযোগটা ছিল কর্মী হিসাবে। অনেক সময় ওনারা যখন আলাপ করতেন মূল সিদ্ধান্ত কি নেওয়া হবে, তখন দেখতেন যে ওই কোনো সুযোগ সুবিধার ব্যাপার না, নীতির ভিত্তিতে সঠিক কোনটা এটা বিবেচনা করি। মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি আমরা যে আসো আমরা সংগঠিত, এবং এটা বিশেষ করে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করি, সময় বেশি নিতে চাই না, যে 6 দফাকে তারা খুব চিন্তা ভাবনা করে ফেব্রুয়ারি 86 সনে তারা লাহোরে দিয়ে গেলেন। দিয়ে যখন দিয়েছেন তারা এটা প্রত্যাখ্যান করেছেন, তারা সরাসরি এসে বলেছেন যে এখন আমরা জনগণের কাছে যে জনগণকে বোঝানো, সচেতন করা এবং সেই শক্তি সৃষ্টি করে আমাদের যেটা জনগণের মুক্তির জন্য যেটা প্রয়োজন তাদেরকে বোঝানো যে তোমরা এই শোষণ থেকে মুক্ত হতে চাও। আজকে আমার ডক্টর সাহেব সুন্দরভাবে বলেন শোষণ থেকে মুক্ত হওয়ার কথা। এই কথাটা কিন্তু সবাই মাথায় ছিল যে তখনকার যে বৈষম্য, তখনকার যেগুলো আমাদের প্রাপ্য সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটার প্রতিকার হলো আমাদের এখানে 7.5 কোটি মানুষের অধিকার আদায় করতে হলে 6 দফার ভিত্তিতে ফুল ঢেলে রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজাতে হবে। এবং এই জিনিসটা ধরে অনড়ভাবে তারা বিভিন্ন সিনিয়র পলিটিশিয়ানদের অনেক কথা শুনতে হয়েছে। এবং আমরা যারা ওনাদের কাছে গেছি, আমি বলবো যে যারা অনেক নিজেকে পণ্ডিত মনে করতেন তারা বলছেন কার পেছনে তোমরা যাচ্ছ, ওই যেটা ওয়েন উইলকক্সের কথা আমাদেরকে ওনাদের মুখে শুনতে হতো, এগুলো সব কাল্পনিক, এরা বোঝেন না আর তোমরা এটার পেছনে ছুটছ। কিন্তু সেটা দেখেছি যে
এটা যে তারা ভুল, যেটা আর এই যে দুইজন মিলে চিন্তা যখন হতো, বঙ্গবন্ধুর হতো পাবলিক প্রজেকশন, কিন্তু যে কৌশলগত আলোচনা যেটা হতো, পক্ষে বিপক্ষে যুক্তি, এটা ঘন্টার পর ঘন্টা এগুলো আলোচনা হয়েছে ওনাদের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে। এই যে প্রফেসর ফজলাকে মতো ইতিহাসবিদ বলছেন যে বঙ্গবন্ধু শুধু একটা সাইড ছিল যে উনি পাবলিক সাইডটা করতেন, কিন্তু পাবলিক সাইড করার পেছনে যে হাজার হাজার ঘন্টা চিন্তা আলোচনা, পক্ষে বিপক্ষে যুক্তি পাল্টা যুক্তি বিবেচনা করে ওই সিদ্ধান্ত নিয়ে তারপরে পাবলিকলি গিয়ে বলা যে এটি সঠিক। বিশ্বাস করেন এটা একদম যে মাথার উপরে থেকে টপ অফ দ্য হেড হতো না। এই জিনিসটা জানানো, এইটাই রাজনীতি। এখন রাজনীতি সম্পর্কে শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে একটা অনীহা সৃষ্টি হচ্ছে। মানে যে মনে হয় যে ক্ষমতার জন্য যা কিছু করলেই হয়, এবং ক্ষমতা পেলেই এটাই হলো সফলতা। কিন্তু এইটা রাজনীতি ছিল না। সারা পৃথিবীতে এই রাজনীতি যেখানে যেখানে হবে যে সফল হলে মানে ক্ষমতায় গেলাম, ক্যামেরন ক্ষমতা আছে, কত সফল, অন্য যারা আছে, ইভেন বেচারা ওবামা অনেক নীতি নিয়ে গেছিল, কিন্তু ওখানকার রাজনীতি ওকে শেষ করছে আর কি। কিন্তু আমাদের যেটা হলো যে যখনই আমরা মনে করি যে রাজনীতি মানে ক্ষমতায় যাওয়া, এইটা যে এত বড় একটা ভুল হয়েছে যে না, ক্ষমতায় গেলেই তো আমরা মানুষের জন্য কিছু করতে পারবো, এটা যে কত বড় ভুল এবং এটা কতখানি যে বঙ্গবন্ধু আর তাজউদ্দিন ভাইয়ের প্রতি অশ্রদ্ধা, এটা আমি জোর গলা একজন কর্মী হিসাবে বলতে পারি। ওনাদেরকে তো বারবার এগুলো অফার করা হয়েছে যে প্রধানমন্ত্রী হয়ে যাও, তো বারবার বলতেন যে না, প্রধানমন্ত্রী হওয়া তো রাজনীতির লক্ষ্য না। কিভাবে আমরা ক্ষমতা নেব জনগণের পক্ষে, জনগণের ক্ষমতায়ন, জনগণের ক্ষমতায়ন জিনিসটা তো আমরা সচক্ষে দেখেছি 64 থেকে 70, 71-এর সেই মার্চ পর্যন্ত। একটা চ্যাপ্টার এখানে লিপি লেখে নেই, কিন্তু নিশ্চয়ই অন্যরা সংযোজন করবেন, অসহযোগ আন্দোলন, যেখানে তাজউদ্দিন ভাইয়ের একদম ডাইরেক্ট সহায়ক হিসাবে আমরা দায়িত্ব পালন করেছি 1 মার্চ থেকে 25 মার্চ, একদম সকাল থেকে রাত পর্যন্ত। যে 7.5 কোটি মানুষকে কিভাবে সচেতন করতে হয় লক্ষ্য সম্পর্কে, নিজের দায়িত্ব সম্পর্কে, যে এই অবস্থায় যে চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করবো, যে তাদের সব শক্তি তারা অস্ত্র শস্ত্র নিয়ে, এবং তারা আন্তর্জাতিকভাবে চাপ দিচ্ছে যে না, তোমরা স্বাধীনতার জন্য এখন চাইলে পাবে না, কিন্তু দেখো কিছু মীমাংসা করতে পারো কিনা। এই জিনিসের মুখে দাঁড়িয়ে যে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া যে না, আমরা এখন এই ব্যাপারে জনগণকে এত ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যমত সৃষ্টি হয়েছে, এবং এই ঐক্যমত সৃষ্টি করার যে বড় কাজটা, এবং অনেকে আমরা ভুলে যাচ্ছি 6 দফা এবং 11 দফার মধ্যে যেটাকে নিয়ে আসা হলো, এটা নিয়ে খুব বড় রকমের বিতর্ক হয়েছে পার্টির মধ্যে। না না না, এটা তো বামদের জিনিস, এগুলোকে আমরা কেন মিশাবো? এবং সেখানেই ছিল তাজউদ্দিন ভাইয়ের মুখ্য একটা ভূমিকা। উনি বুঝিয়েছেন না যে বড় আকারে ঐক্য হতে হলে 6-11-কে একত্র করে সকলকে এক জায়গায় আমরা টেনে নিয়ে আসি। আজকে এটা অনস্বীকার্য, আমরা মনে রাখি যে কিভাবে 11 দফাকে আনার সাথে সাথে সেই বৃহত্তর ঐক্য বেরিয়ে আসলো, এবং সেই বৃহত্তর ঐক্যের মধ্যে সেই শক্তি বেরিয়ে আসলো যেটা 71-কে সম্ভব করলো, 16 ডিসেম্বর সম্ভব করলো। এবং ওয়েন উইলকক্সের মতো লোক যে আসলে আমাদের যে মানুষকে বুঝতে পারলো না, এই ধরনের রাজনীতিকে অনেক কম রাজনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসররা বুঝতে পারে। তারা অঙ্ক করে, ইলেকশনে কত পার্সেন্ট কোন দিকে, কত পার্সেন্ট কোন দিকে, এত পার্সেন্ট এদিক থেকে ওদিকে গেলে রেজাল্ট হবে, না হলে হবে না। কিন্তু মূল জিনিস এই অঙ্ক করে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ এবং বিজয় কোনোটা হিসাব মেলানো যাবে না। কিসিঞ্জার বলেছে, এই যে আমাদের সঙ্গে 74-এ দেখা হলো, না আমার আপত্তি যে তোমরা ইতিহাসকে কিভাবে ডিফাই করেছো। আমি যতগুলো ইতিহাস পড়েছি বুঝি 71-এ একটা রাষ্ট্র এখানে জন্ম নিতে পারে, এটা অসম্ভব, তোমরা এই অসম্ভবকে সম্ভব করেছো। এই অসম্ভবকে সম্ভব করা হলো তাজউদ্দিন এবং আমাদের মুজিব ভাইয়ের যুক্ত অর্জন। এবং এই কথাগুলো
অনেকই আছে যে ওনাদের মধ্যে পরে যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে ৭১-এর পরে, কিন্তু যে কথাটা আমি সবাইকে বলবো যে এই বইয়ের হার্টে আছে, একদম কোরে, সেটা ১৯৩ পৃষ্ঠায়। ৬০-এর দশকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সোনালী লগ্ন। মুজিব, তাজউদ্দিন আওয়ামী লীগের প্রগতিশীল নতুন ধারার সূচনা করেন। তারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিতেন একত্রে, বাস্তবায়ন করতেন কাঁধে কাঁধ মিলিয়ে। তাদের কাজে দেখে মনে হতো তারা এক অভিন্ন সত্তা। তাদের টিমওয়ার্কের সবল ভিত্তির উপর ১৯৭০ সালে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জন। এইটাকে আমি ইতিহাস মনে করি, ইতিহাস মনে করি, বইয়ে পড়ে না। কর্মী হিসাবে এই ইতিহাসে আমরা সেই দিনগুলো কাটিয়েছি, আমিরুল ইসলামও কাটিয়েছেন। আর আনিসুজ্জামান সাহেব আমাদের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে, উপদেষ্টা হিসাবে দেখেছেন যে কিভাবে এই ঐক্যমতকে গঠন করা হয়েছে, কিভাবে মানুষের মধ্যে ঐক্যকে গড়া হয়েছে, এবং সেই ঐক্যের মধ্যে কি অসাধারণ শক্তি সৃষ্টি হয়েছে। কোথায় সামরিক শক্তি, কোথায় বৃহৎ শক্তি, কোথায় সপ্তম নৌবাহিনী, কোথায় এগুলো? সেই জনগণের ঐক্যের সামনে যে শক্তি সৃষ্টি হলো নীতির ভিত্তিতে, ন্যায়ের পক্ষে, সেই বিজয়ের অর্জন ১৬ই ডিসেম্বর সেটা এনেছে। আমরা আজকে সেই সুযোগ সবাই ভোগ করেছি, কিন্তু তারপরে ওই জিনিস, এবং সেই দুইটা সেন্টেন্স আরো পরে আমি শেষ করবো। মুজিব বাদে তাজউদ্দিনের ইতিহাস যেমন অসম্পূর্ণ, তেমনি তাজউদ্দিনের বাদ দিয়ে মুজিবের। বাংলাদেশ তার ভবিষ্য সুশাসন ভিত্তিতে রাষ্ট্র কাঠামো দাঁড় করানোর জন্য বড় প্রয়োজন ছিল তাদের। সেই কারণেই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল আব্বু ও মুজিব কাকুর বিচ্ছেদ। এটা ১০০% সত্য কথা, ১০০% সত্য কথা। আমি এটা অ্যাফিডেভিট দিয়ে রেখে দিয়ে যেতে চাই। একজন দুইজনেরই অত্যন্ত ক্ষুদ্র কর্মী হিসাবে, কর্মীদের সুবিধা আছে, কেন কর্মীদের কাছে তো কেউ সে বানিয়ে কথা বলে না, সে উচিত কথা একের অন্যর সঙ্গে যখন হয়েছে সেটাও শুনেছি, কি কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা দেখেছি, দিক নির্দেশনা পেয়েছি, দিক নির্দেশনা মেনে কাজগুলো করেছি। ১৬ই ডিসেম্বর আমরা পেয়েছি, স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, এবং যা কিছুই ভুল পরে আগে এরা করে থাকেন, ৬৪ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত কোনো ভুল হয় নাই, প্রমাণ হলো স্বাধীন বাংলাদেশ। কোন রকমের বড় ভুল হলে স্বাধীন বাংলাদেশ আমরা পাই না। সেখানকার মুশতাক সাহেবের বুদ্ধিতে যদি বাংলাদেশের সরকার, মুজিবনগর সরকার চলতো, স্বাধীনতা আমরা পেতাম না, এটা অনস্বীকার্য। তো এইগুলো নিয়ে আজকে কোনো বিতর্কের অবকাশ নেই। মইদুল হাসান সাহেব আছেন, সে মুজিবনগর, আমিরুল ইসলাম সাহেব আছেন, মুজিবনগরের ঘটনা ওরা লিখেছেন, বলছেন, বলবেন, কিন্তু এই যে ওই সময়ের মধ্যে যে সিদ্ধান্তগুলো হয়েছে, যে নীতিকে ধরে আপসহীন একটা ভূমিকা রাখা হয়েছে, জনগণকে যেভাবে প্রেরণা যোগানো হয়েছে, এবং সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে এই বিংশ শতাব্দীর অসাধারণ ঘটনা ঘটেছে, যে এতগুলো শক্তিকে মোকাবেলা করে একটা স্বাধীন রাষ্ট্র ৭.৫ কোটি মানুষের জন্ম হয়েছে, যেটাকে নিয়ে আমরা গর্ব করি, গর্ব করতে থাকবো। এবং এই দুইজন নেতাকে আসল আসনে, ইতিহাসের আসনে, আসল জায়গায় বসিয়ে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, সেগুলো সুন্দরভাবে লিখেছে, কিভাবে ভুল বুঝাবুঝি হলো, তারা করালো। আমি বললাম, যারা ভুল বুঝাবুঝি করিয়েছে তারা অভিশপ্ত, তারা এই দেশের স্বাধীনতার শত্রু হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। যারা সেই ঐক্যর মধ্যে ফাটল ধরান, আমি জানি যে কাছে থেকে ওরা কত ঘনিষ্ঠ ছিলেন, তার মধ্যে যারা ফাটল ধরিয়েছে তারা তারা আমি অভিশপ্ত বলেছি কেন, তার জন্য ওনাদেরকে জীবন দিতে হলো। আর আমরা এতিম হয়ে আজকেও আছি। অর্থাৎ অর্থাৎ আমি বললাম, তাতে আমাদের দুঃখ করার কিছু নাই। তারা যে শিক্ষা দিয়ে গেছেন, শক্তি তো আছে। তখন ৭.৫ কোটি ছিল, এখন ১৭ কোটি।
কিসের ভয় আমাদের, কেন আমরা দুর্বল ফিল করি? এই মানুষের মধ্যে গিয়ে তাদেরকে সচেতন করা, এই টাকা পয়সার রাজনীতির নামে টাকা পয়সা ছড়ানো, এইগুলো থেকে জনগণকে সতর্ক করা। পাকিস্তানিরা অনেক টাকা নিয়ে এসেছিল, 70-এর নির্বাচনের দায়িত্বে ছিলাম, এখনকার তুলনায় সেটা কিছু ছিল না, কোটি, কয়েক কোটি। এখন তো একটা কনস্টিটিউয়েন্সিতে 5 কোটি, ওর চেয়েও বেশি। এটা রাজনীতি না, এটা রাজনীতির একদম বিপরীত জিনিস। মানুষকে বেচা কেনা, সেই বঙ্গবন্ধুর কথা, একদিন কথা ছিল, গরু ছাগলকে বেচা কেনা যায়, মানুষের মাথা কেনা যায় না। সেই রাজনীতি ওরা দিয়ে গেছেন, সেই রাজনীতির মধ্যে আমরা স্বাধীনতা পেয়েছি। দিক নির্দেশনা রাজনীতি, নীতিভিত্তিক রাজনীতি সঠিক ছিল। 71-এর পরে অনেক কিছু হয়েছে। আর হয়তো মুজিবনগরে যেসব বিতর্ক মইদুল হাসানও লিখেছেন, এগুলো সঠিক, কিন্তু সেগুলো তো অতিক্রম করেছেন তাজিম ভাইয়ের ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন, যে সেই সবকে মোকাবেলা করে, সেই চাহিদা মোনাবেল করে 16 ডিসেম্বর এনে আমাদেরকে স্বাধীন দেশে নাগরিক হিসাবে নিজের সেই মর্যাদা আমরা অর্জন করতে পেরেছি। তাই আজকে আমার একটাই দুঃখ যে আমাদের ভাবি বেগম জোহরা তাজউদ্দিন আমাদের মাঝে নাই। উনি খুবই আনন্দ বোধ করতেন, গর্ববোধ করতেন যে শারমিন এই গুরুত্বপূর্ণ কাজ করেছে। আর শারমিন যাদের যাদের সাহায্য পেয়েছে, রিমির কথা সে বিশেষ করে বলেছে। তো আমি মনে করি যে এরা যে কাজ করছেন, এটা একটা জাতীয় দায়িত্ব, কর্তব্য তারা গ্রহণ করেছে। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যেন এই কাজটা তারা করতে থাকুক, এবং অন্যান্যরা যারা, ইতিহাস দুই রকমই হবে, ভুলগুলো ধরানো অবশ্যই এটাও কাজ, কিন্তু সঠিক কাজ যেগুলো হয়েছিল এবং সঠিক কাজের মধ্যে যে বিজয় অর্জন করা যায়, এই জিনিসটা তরুণ সমাজকে ধরানো খুব বড় একটা কাজ। এটা তোমরা সবাই মিলে করবে। ধন্যবাদ।